তো ক্লাস 8 এর পরিবেশ পড়াইছিলাম তোদের। আজ যে চ্যাপ্টারটা হবে সেটার নাম হচ্ছে পদার্থের গঠন। খুব মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে কি পদার্থের গঠন। ঠিক আছে। আর এর আগে যে চ্যাপ্টারটা আছে ওটা একটু সামান্য বাকি আছে, ওটা আমি করে দেবো। এই চ্যাপ্টারটা শেষ হলে আমি করে দেবো। ঠিক আছে। পদার্থের গঠন। আচ্ছা, পরমাণু ও অণুর ধারণা। ঠিক আছে। আচ্ছা, ধরে নে এক টুকরা লোহাকে বাবা টিল্লুকে বললাম, বাবা টিল্লু তুই এক টুকরা লোহাকে কেটে 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 এমন ছোট করে কতখানি করে ছোট করতে বল। এই এক টুকরা লোহাকে ছোট করতে করতে মানে কেটে কেটে ছোট করতে 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 কতটা ছোট করতে পারবি? আর করা যাবে না? আর করা যাবে না? আর করা যাবে না? পারা যাবে কিনা? তো এরকম পারা যাবে করতে 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 এমন সিচুয়েশনে আসবে যে আর পারা যাবে না। আসবে তো? আসবে না? মানে ওটা চোখেই দেখা যাবে না। যে কণাটা আসবে, যে মানে তোর লোহাটা আসবে ছোট, এতটাই ছোট থাকবে যেটা আর চোখে দেখা যাবে না। ঠিক আছে। তো দুজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে, গ্রিক দার্শনিক। একটা হচ্ছে লিউসিপাস ও তার ছাত্র হচ্ছে ডেমোক্রিটাস। বললেন যে একটা জিনিসকে যদি ক্রমাগত ভাঙতে থাকিস তো এক সময় ওই জিনিসটা আর কি ভাঙা যাবে না। এক সময় কি ওই এই দুজন বললো, দুজনের নাম হচ্ছে কি লিউসিপাস ও তার ছাত্র হচ্ছে কি ডেমোক্রিটাস। এরা দুজন বলছে একটা যে কোনো যেটা মানে যে কোনো পদার্থকে যদি ভাঙিস, যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে এমন সিচুয়েশনে আসবে যেটা আর ভাঙা যাবে না, যে অতি ক্ষুদ্র কণাকে আর ভাঙা যাবে না। ডেমোক্রিটাস তার নাম দিলেন অ্যাটমস। অ্যাটমস দিল। ঠিক আছে। গ্রিক ভাষায় অ্যাটমস কথার অর্থ হচ্ছে কি আর ভাঙা যাবে না। ঠিক আছে। আর আমরা এটাকে আমরা কি বলবি? অ্যাটম বলি। কি বলে? অ্যাটম বলি। মানে যে পদার্থটাকে আর ভাঙা যাবে না, মানে ভাঙতে 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 চোখে দেখা যাচ্ছে না এমন হয়ে গেছে, আর ভাঙা যেতে আমরা কি বলবো? অ্যাটমস বলবো। কি বলবো? তো এই অ্যাটমসের ধারণাটা প্রথম এই দুজন দিয়েছিল। তো সালটা ছিল কত বলতো? 2500 বছর আগে। কত বছর? 2500 বছর এখানে আছে। 2500 বছর আগে ওরা বিজ্ঞানীরা তো পরীক্ষা নিরীক্ষা করে বলছিল। ঠিক আছে। তারপরে এই যে ঘটনাটা বললাম এটা হচ্ছে 2500 বছর আগের ঘটনা। ঠিক আছে। যে ওরা ভাঙলো, দেখলো তার ভাঙা যাবে না, ওটার নাম দিল কি অ্যাটম। ঠিক আছে। কি দিল? অ্যাটম বা অ্যাটমস। ঠিক আছে। বা আমাদের বাংলা ভাষা হচ্ছে কি পরমাণু। কিরে বাবু? পরমাণু। ঠিক আছে। বুঝতে পারলেন আমার কথাটা? তারপর এই যে এই ধারণাটা, এই যে ভাঙা যাবে না, ভারতীয় একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে কি কনাদ। ভারতীয় দার্শনিক কনাদ পরমাণু ওষুধের কথা বলেন। ঠিক আছে। এও কিন্তু বলেছিল, কি বলেছিল? যে পরমাণু ছোট্ট একটা আছে যাকে আর ভাঙা যাবে না। মানে ওরা তো বলেছিল, ভারতীয় একটা বিজ্ঞানী বলেছিল যার নাম হচ্ছে কনাদ। বুঝতে পারলে? কে বলেছিল? কনাদ। ঠিক আছে। তারপর কি হলো? তারপরে 1818 খ্রিস্টাব্দ, দেখ এবার প্রথম দেখ, 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন সেই পরমাণুবাদ প্রকাশ করে। মানে তারপরে এই জন ডাল্টন, কে রে? জন ডাল্টন। পরীক্ষায় আসবে ডাল্টনের পরমাণুবাদটি লেখো, 4টা পয়েন্ট লিখতে হবে। তো এই জন ডাল্টন পরমাণু সম্বন্ধে কয়েকটা ধারণা দেয়। কি ধারণা দেয়? দেখি তাহলে আমরা। ঠিক আছে। মানে এই ধরনের একটা টুকরাকে, বুঝতে পারছিস তো আমার কথাগুলো নাকি? এই ধরনের লোহার টুকরাকে বা যে কারো টুকরাকে ভাঙলি ছোট হলো, আরো 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 ছোট হলো, আপনার একদম ছোট ছোট এমন অবস্থায় আসবে যাকে আর ভাঙা যাবে না। ওটাকে আমরা কি বলবো? পরমাণু বলে। এটা বলেছিল কি প্রথমে কে এটা বলেছিল? ডেমোক্রিটাস আর লিওসিপাস। আমাদের ভারতীয় বিজ্ঞানী কনাদো বললো। ঠিক আছে। তারপরে অনেক পরে তোর জন ডাল্টন এই মানটা আসলো। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে বলতো? 1808 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন এসে বললো, ব্যাপার আছে অনেক। এ পরমাণু সম্বন্ধে তুই একটা ভাষণ দিল। কে? জন ডাল্টন। কি বললো? বললো কি যে
যে কোনো মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। এই যে পরমাণুটা একটা মোলের ক্ষুদ্রতম, যে দেখ আমাদের পৃথিবীতে কটা মোল আছে, 92টা মোল আছে না, তোর আর্টিফিশিয়াল মূল্য আছে, ঠিক আছে। তো এই মোলগুলির মধ্যে মোলের বলছে ক্ষুদ্রতম অবিভাজ্য, অবিভাজ্য মানে কি বলতো, যাকে আর ভাগ করা যায় না, অবিভাজ্য মানে যাকে আর ভাগ করা, বলছে মোলের ক্ষুদ্রতম, একটা মোল আছে সব থেকে ছোট্ট, ক্ষুদ্রতম মানে কি বলতো, ক্ষুদ্রতম, আর অবিভাজ্য মানে আর ভাগ করা যায় না হলো পরমাণু। পরমাণু তাহলে কি, মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য, মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না। এই যে এই মালটা কেউ কি তৈরি করতে পারবে না, আমাদের পৃথিবীতে আছে, বা ধ্বংসও করা যায় না, ভালো করে বুঝবি কিন্তু। মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। জর্জ ডার্টন বলছে যে মোলের ক্ষুদ্রতম, যে কোনো মোল, পরমাণু মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো তোর পরমাণু, যাকে সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না। একই মোলের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম একই হয়, যেরকম ধর লোহা আছে বা তামা আছে, যে একই মোলের পরমাণুর যে ভর ও রাসায়নিক ধর্ম কিন্তু একই, ঠিক আছে। তো দুটো বললাম। তারপর ভিন্ন ভিন্ন মোলের পরমাণুর ভর আর তোর এই পরমাণুর ভর ও ধর্ম কিন্তু আলাদা, তা অবশ্যই বিভিন্ন মোলের পরমাণুর ভর আর ধর্ম আলাদা হতে পারে, এবং একই মোলের পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই, ঠিক আছে। বুঝতে পারলি তিনটা কিন্তু একদম পুরো মুখস্থ হলো তো। প্রথমটা হচ্ছে কি, মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো কি পরমাণু, যাকে সৃষ্টি এবং ধ্বংস করা যায় না, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে কি, এখনই মুখস্থ করো, হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে কি, মোলের কিরে রাসায়নিক ধর্ম আর কি না, কি বলবো, হ্যাঁ একই ধরনের মোলের রাসায়নিক ধর্ম একই, ঠিক কিনা, আর ভিন্ন ধর্মের মোলের রাসায়নিক ধর্ম ভিন্ন, ঠিক আছে। তারপরে কি বললো, রাসায়নিক ক্রিয়ার ফল মোলের বিভিন্ন পরমাণু পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যৌগ হয়ে যৌগ গঠন করে, ঠিক আছে। এইসব জিনিস এ বললো, কে বললো, কে বললো রে, ডাল্টন এইসব জিনিস বললো, যে এরকম এরকম ব্যাপার, একটা পরমাণু সম্বন্ধে এরকম এরকম ধারণা দিল, কে, এই আমাদের চাচা ডাল্টন, টিল্লুর চাচা ডাল্টন, ঠিক আছে। বুঝতে পারলি, ডাল্টন বলে একটা মোল যে আছে কিনা, মোলকে ভাঙা টাঙা যাতেন নি, কোনো মতন ভাঙা নিয়ে যাবে, মানে যেটা অবিভাজ্য কোণা, লাস্ট কোণাটা, যে লাস্ট কোণাটা যাকে ভাঙা যাবে না, না ভাঙা নিয়ে যাবে, কোনো মতন ভাঙা নিয়ে যাবে, ওটা হচ্ছে অবিভাজ্য কণা, ক্ষুদ্রতম অবিভাজ্য কণা। আর ওর এই একই ধরনের যে রাসায়নিক ইগুলো আছে, ওদের একই রাসায়নিক ধর্ম একই, আবার তোর ভিন্ন ধর্মের রাসায়নিক ধর্ম একই। আর মোল যে আছে ওটা কখনো সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না, এটা ডাল্টন টিল্লু চাচা বলে দিল, ভালো কথা। এই আর ভীম সিং এর যে আরো একটা চাচা আছে, যার নাম হচ্ছে অ্যাভোগাড্রো, কে, অ্যাভোগাড্রো, আহমেদো অ্যাভোগাড্রো, ও ফিরে এসে কি করলো, কত দেখ 1811 খ্রিস্টাব্দে, কে, অ্যাভোগাড্রো, কে রে, অ্যাভোগাড্রো, ঠিক আছে। এই অ্যাভোগাড্রো এসে বলছে এই টিল্লু যেটা কিছু কিছু ভুল বলেছে, কি বললে, অ্যাভোগাড্রো এসে বলছে এই যে ডাল্টন, ওর কিছু কিছু জিনিস ভুল আছে, ঠিক আছে, সম্পূর্ণ জিনিস ভুল আছে এটা বলেনি, ঠিক আছে, ত্রুটি বের করে, মানে এই টিল্লুর যে চাচা আছে ডাল্টন, ও একটা কটা কথা বললো বলতো, 4টা কথা বললো না, ও 1 নম্বর কথা বললো, 2 নম্বর কথা বললো, 3 নম্বর কথা বললো, চাল, এটি হচ্ছে যে ডাল্টনের মতবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে, ঠিক আছে। তা বুঝতে পারলি না, মুখস্থ করার তখন দরকার নেই। আচ্ছা, তারপরে অ্যাভোগাড্রো আসলো, এ বলছে ওর মধ্যে কিছু ত্রুটি আছে, ভুল আছে, ঠিক আছে। ভীমে চাচা এসে বললো যে ভুল তো আছে রে বাবু, ঠিক আছে। তো এই ভুলটা কি বলতে পারবি, বলতে পারবি রে। তিনি কল্পনা করেন মোলের পরমাণুরা জুড়ে অণু তৈরি হতে পারে, হ্যাঁ, ডাল্টনের মতো দুটি, তারপর বললো যে মোলের পরমাণুর মধ্যে পরমাণুরা জুড়ে অণু তৈরি হয়, মানে মনের অণুগুলো পরমাণু পরমাণু জুড়ে 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 কি হয়, অণু তৈরি হয়, ঠিক আছে।
কি তৈরি হয়? অণু তৈরি হয়। আচ্ছা, 19বিংশ শতকে রাসায়নিকবিদ নানা মৌল আবিষ্কার করেন এবং রাসায়নিক ধর্মের পরীক্ষা নিরীক্ষা যৌগের সংকেত নির্ণয় করে এসব কাজ করেছেন। এর মধ্যে রসায়নের পরমাণু গুরুত্ব দাঁড়া। তো অ্যাভোগাড্রো এসে কিছু ভুল ত্রুটি করেছিল, ঠিক ঠিক আছে। আচ্ছা, এই ত্রুটি আমরা পড়ছি, মানে কি কি ও ভুল বলেছিল না বলেছিল সব পড়ছি, টেনশন নাই। এটা প্রথমটা মুখস্থ করতে পারলি তো, বুঝতে পারলি তো নাকি? হ্যাঁ, প্রথমে দুটো বিজ্ঞানী ছিল, তারপরে এই হিসাব বুঝতে পেরেছিস তো নাকি? না বললে বল, আমি আরেকবার বোঝাচ্ছি। আরেকবার বলবো? ঠিক আছে। দুটো বিজ্ঞানী ছিল, যার নাম হচ্ছে কি তোর লিওসিপাস এবং ডেমোক্রিটাস, ঠিক আছে। এরা 2500 বছর আগে কি করলো, যে কোনো একটা মৌলকে, মৌল মানে কি 92টা মৌল আছে, যেরকম আমরা যত চারিদিকে দেখতে পাচ্ছি কিনা সবই কিছু না কিছু মৌল দিয়ে গঠিত, ঠিক আছে। তো ওই মৌলকে ওরা ভাঙতে শুরু করে, ঠিক আছে। ভাঙতে শুরু করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে যাকে আর ভাঙা যায় না, ভাঙা যায় না, তারপর থেমে যায়। তারপরে এই ডাল্টন আসে, ঠিক আছে। ডাল্টন জর্জ ডাল্টন এসে কত খ্রিস্টাব্দে, এই 1808 খ্রিস্টাব্দে, এই যেটা যাকে ভাঙা যায় না ওর সম্বন্ধে কিছু বলে, যে প্রত্যেকটা মৌলের পরমাণু ক্ষুদ্র 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 অবিভাজ্য কি দিয়ে গঠিত, পরমাণু দিয়ে গঠিত, ঠিক আছে। যা সৃষ্টি করা যায় না এবং ধ্বংস করা যায় না। এই ধরলে একটা লোহা আছে, লোহাটাকে ভাঙতে ভাঙতে এমন অবস্থায় আছে যে যাকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা, এটা কি চোখে দেখতে পাবে না, ঠিক আছে। যাকে সৃষ্টি করা যায় না, ধ্বংস, ক্ষুদ্র, এটা বললো কে, ডাল্টন। তার বলছে ধরলে দুটো লোহা আছে, দুটো রাসায়নিক ধর্ম একই, আর আলাদা আলাদা রাসায়নিক ধর্ম আলাদা, ঠিক আছে। এই কয়েকটা রাসায়নিক ধর্ম বললো। তারপরে আসলো 1811 খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো এসে বলছে না কিছু না কিছু একটু ভুল আছে, কি আছে, ভুল আছে, তো ত্রুটি আছে, ত্রুটি। তো পরমাণু তাহলে আমরা জেনে গেছি যে পরমাণু তাহলে কি দিয়ে তৈরি, ঠিক আছে। আমার জেনেছি তো নাকি পরমাণু কি দিয়ে তৈরি, বলতে পারবি? এই যে ডাল্টন বললো, এটা তো ভুল প্রমাণ হয়ে গেল পরে। পরে বলছে আমরা তো জানি, 7-এ পড়িনি, আমরা জানি না যে পরমাণু কে ভাঙা যায়। এই যে ছোট্ট মালটা, এই মালটাকে কি করা যায়, ভাঙা যায়। এটাকে যদি আমি জুম করে এত বড় করি, ঠিক আছে, এই পরমাণুকে ভাঙা যায়। আর এর মধ্যে 3টা কণা থাকে, যার নাম হচ্ছে কি, এটা যদি পরমাণু হয়, এর মধ্যে থাকে কি, ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে, বুঝতে পারলি? তো তাহলে পরে আমরা জেনেছি কি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণু তৈরি হয় কি দিয়ে, ইলেকট্রন। প্রথম কিন্তু কি বলেছিল ডাল্টন, ও কিন্তু বেইমান প্রমাণ হলো নাকি, ও বেইমানি করেছিল, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পরমাণু ওই কি দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। আচ্ছা, এদের ডাল্টন ঠিক ঠিক বলেছিল, ঠিক আছে। এই যখন অ্যাভোগাড্রো আসলো কিনা, এই যখন ফকরা ঝামেলা, পুরো ঝামেলা করে দিল, তো পুরো ক্যাচাল লাগিয়ে দিল। ওই ক্যাচাল আজ পর্যন্ত চলে আসছে, এক্সট্রা করে দুটো চ্যাপ্টার একটা বই আছে, বড় বড় ক্লাসের বই আছে, ঠিক আছে। তো এদের মধ্যে প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু সমান, ঠিক আছে। প্রোটন আর নিউট্রনের ভর কি রে, সমান, কিন্তু ইলেকট্রনের ভর কিন্তু আলাদা। প্রোটন আর নিউট্রন ইলেকট্রনের চেয়ে 2000 গুণ ভারী, প্রোটন আর নিউট্রন, হ্যাঁ 2000 গুণ ভারী প্রোটন আর প্রোটন আর নিউট্রন কি, কিন্তু ইলেকট্রনের চেয়ে 2000 গুণ ভারী। আচ্ছা, এই যে প্রোটন আর নিউট্রন আছে কিনা, প্রোটন আর নিউট্রন যে আছে ইলেকট্রন থেকে 2000 গুণ ভারী। কত গুণ ভারী, 2000 গুণ ভারী, ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা, বুঝতে পারলি কি? আচ্ছা, এই 1757, এবার দেখ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করলো, এটা আমরা দেখবো 1797 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে,
সরি 1700 না, 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানীর নাম হচ্ছে কি জে জে থমসন। কি রে? জে জে থমসন। জে জে থমসন এই পরীক্ষা থেকে ইলেকট্রন আবিষ্কার করে। কি আবিষ্কার করে? ইলেকট্রন। ঠিক আছে। আর এর আধান কি বলতো রে? ইলেকট্রন আধান কি? মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক। বুঝতে পারলি? দেখ 1857 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করে? জে জে থমসন কি আবিষ্কার করে? ইলেকট্রন আবিষ্কার করে। আর এর আধান হচ্ছে কি নেগেটিভ বা ঋণাত্মক। এক্ষণে মুখস্থ কিন্তু কি আবিষ্কার করে? বুঝা গেল? তারপরে অবশ্য প্রমাণ করে অবশ্য ইলেকট্রনের নাম দেয়নি, ইলেকট্রনের নাম দিয়েছিলেন আমেরিকান জর্জ স্টোনি। এই যে ইলেকট্রন আবিষ্কার করেছে ঠিক আছে, কিন্তু নাম দিয়েছিল কে বলতো? নামটা দিয়েছিল জর্জ স্টোনি। এইবারে নামটা দিয়েছিল। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তো দেখে নিবি। তো ইলেকট্রন আবিষ্কার করেছিল কি জে জে থমসনি, কিন্তু নামটা দিয়েছিল কি জর্জ স্টোনি। ঠিক আছে। আচ্ছা, তারপরে ইলেকট্রন হচ্ছে কি ইলেকট্রন ঋণাত্মক চার্জবিহীন কণা। হ্যাঁ, বুঝতে পারলি? তারপরে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, 1913 খ্রিস্টাব্দে এই যে বিজ্ঞানীর নাম কি রাদারফোর্ড, কি করে? প্রোটন আবিষ্কার করে। কি করে? প্রোটন আবিষ্কার করে। ঠিক আছে। 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড কি করে? প্রোটন আবিষ্কার করে। হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা প্রমাণ করে যে পরমাণু ইলেকট্রনের সমান কিছু মানে ও এখানে দেখ পরমাণু যে আছে কিনা, পরমাণুতে ইলেকট্রনের সমান ও পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই যে পরমাণুটা এখানে তো ইলেকট্রন আছে, ওর সমান আরো ভিতরে দেখছি আরো মাল আছে এখানে। মানে প্রথম কনফিউজ আছে কি আছে, তো ওটির নাম দেয় কি? প্রোটন নাম দেয়। কি নাম দেয়? হ্যাঁ, এই নামটা দেয় 1920 খ্রিস্টাব্দে। এই নামটা ও পরীক্ষা চালু করে 1913 খ্রিস্টাব্দে। ঠিক আছে। কিন্তু তোর নামটা দেয় কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। বুঝতে পারলি? 1920 খ্রিস্টাব্দে এই প্রোটন নামটা দেয়। আচ্ছা, প্রোটনের আধার কিনা বলতো রে? প্লাস। ঠিক আছে, বা পজিটিভ বা ধনাত্মক। ঠিক আছে, বুঝতে পারলি? 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে পজিটিভ। বুঝা গেল? বুঝতে পারলি কিনা বল? আচ্ছা, তারপরে আজ আমরা জানি নিউটন হলো আধানবিহীন। আর এই 1932 খ্রিস্টাব্দে নিউটন লাস্ট আবিষ্কার করেছিল, যার নাম হচ্ছে কি স্যাডউইক। রে? স্যাডউইক। হ্যাঁ, খুব দুঃখিত মানুষ, খুব দুঃখের। স্যাডউইক কি করে নিউটন আবিষ্কার করে? কি করে? নিউটন। এটা হচ্ছে কি আধানহীন। কি রে? আধানহীন, মানে এর কোনো আধান নেই। ঠিক আছে, মুখস্থ এক্ষণে কর। ইলেকট্রন, প্রোটন, নিউটন যে আবিষ্কার হলো, কে কে আবিষ্কার করলো, আর প্রত্যেকের আধান কি, এটা এটা সঙ্গে এক্ষণে মুখস্থ কর। তো উনি 1800 ইলেকট্রন মাইনাস বা যে কোনো একটা বললেই হবে, ঋণাত্মক বলবি। আর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে। তারপর ওরা জর্জ স্টোনি, জর্জ স্টোরি। ঠিক আছে। হ্যালো, বুঝতে পারলি? বুঝা গেল কি? এরপরে এটা কিন্তু খুব সুন্দর করে একদম পড়ে নেবে, কিন্তু বই আছে সব। হ্যাঁ, সময় ছুটে দিয়ে দেবো, টেনশন নাই। তারপরে দেখ এবার পরমাণুর মডেল, মানে পরমাণুটা দেখতে কেমনি। আমরা তো
প্রথম প্রথম ডাল্টন বললো যে পরমাণু ভাগ করা যায় না, অবিভাজ্য না। তারপরে দেখছি এরকম ক্যাশাল, ঠিক আছে, যে প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে। তো পরমাণুটা আছে কিরকম, ঠিক আছে, এটা আমরা দেখবো পরমাণুটা দেখতে কেমন, ঠিক আছে। পরমাণু কিন্তু ভীষণ ছোট্ট, কোন রকমে তাদের মধ্যে কণাগুলো কোনটা কোথায় আছে তা সরাসরি দেখা সম্ভব নয়, খুবই ছোট্ট পরমাণু হচ্ছে কি। আর বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড রাদারফোর্ড তোর পরমাণুর মডেল সম্বন্ধে কিছু বলেছে। এবার রাদারফোর্ড যে ছিল কিনা ও কিছু বলছে, দেখ এবার রাদারফোর্ডের বক্তব্য দেখ। রাদারফোর্ড কি বলছে রে, দেখ কি বলছে, যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানেই ফাঁকা। পরমাণুর মধ্যে এই যে এটা যদি পরমাণু হয়, এটার মধ্যে এটা ধরলে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে, আর এই ইলেকট্রন আছে ইলেকট্রন, তাহলে বেশিরভাগ স্থানে হচ্ছে কি ফাঁকা পরমাণুর মধ্যে। এবার রাডার ফলে ভাষণ দেখ, ডাল্টন একটা বললো, ঠিক আছে, আর এই অ্যাভোগাড্রো একটা বললো, আর এবার রাদারফোর্ড একটা বলছে যে পরমাণু। তুই কিছু বলবি, বলে দিবি তো, যদি ওরকম তোর প্রমাণ হয় গ্রহণযোগ্য হয়তো তোরও বই ছাপিয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে যে পরমাণুর মধ্যে, বুঝতে পারছিস আমার কথাটা, পরমাণুর মধ্যে অধিকাংশ স্থানে কি ফাঁকা। পরমাণু প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে থাকে। এই যে সমস্ত পরমাণুর ভর কি মাঝখানে একটু ছোট্ট মাঝখানে তোর অল্প জায়গায় থাকে। আমি এটা তবু দেখলাম, এটা যদি পরমাণু হয় কিনা এখানে এখানে ইলেকট্রন আর প্রোটন মিশে থাকে, মানে নিউট্রন আর প্রোটন থাকে, বুঝতে পারলি? এত বড়, দেখে 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 রে। তো হ্যাঁ, এত বড় যদি পরমাণু তুই ভাবিস, তো এই প্রোটন আর নিউট্রন এখানে এরকম থাকে, আর সব ভর এখানে জমা থাকে, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা কি বলবো বলতো, এই জায়গাকে বলবো নিউক্লিয়াস বা কেন্দ্রক। এটা সেই কোষের নিউক্লিয়াস না কিন্তু, ঠিক আছে, নিউক্লিয়াস বা কেন্দ্র, বুঝতে পারলি? তো পরমাণুর মধ্যে মধ্যখানে যেখানে সব শক্তি সঞ্চয় থাকে সেটা তাকে কি বলবো, কেন্দ্রক বা নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। তো এখানে কোন চার্জ সীমাবদ্ধ থাকে বলতো, ধনাত্মক চার্জ কি থাকে, ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন বৃত্ত, নানা বৃত্তাকার কক্ষপথে কি করছে, ঘুরছে, বুঝতে পারলি? কাকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নানা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, যেমনি সূর্য আর আমাদের সোলার সিস্টেম, ঠিক আছে, সূর্য ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ইলেকট্রনের নানাগুলো। আচ্ছা, পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষালব্ধ ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এই কয়েকটা বলে দিচ্ছি, আমি যে প্রথমে পড়ালাম যে ডাল্টনের পরমাণুবাদ, খুব ইম্পর্টেন্ট, আজকে মুখস্থ করবি। এই যে বললাম যে রাদারফোর্ড প্রথমে কি বললো, যে মধ্যখানে প্রোটন এবং নিউট্রন সব ভর জমা থাকে, আর এদের আধান হচ্ছে কি প্লাস, মানে ধনাত্মক আধান থাকে, আর এই মধ্যখানে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়, এবং চারিদিকে কে ঘুরে বেড়ায় বলতো, ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়। এটি মুখস্থ করে, এটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। এটার নাম কি, রাদারফোর্ডের, বুঝতে পারছেন কথাটা? এই যে মডেলটা হচ্ছে, এই মডেলটার নাম কি, রাদারফোর্ডের পরমাণু মডেল, বুঝতে পারলি? আরেকবার বলি তাহলে নাকি, ও বলছে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানে কি ফাঁকা, এটা হচ্ছে এক নম্বর কথা। এটা কে বললো, রাদারফোর্ড, ঠিক আছে, তোর চাচা। তারপরে শুনলে, তারপর বলছে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায়, এই যে পরমাণু যত ভর আছে কিনা সব অল্প জায়গায় কি থাকে, সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। তারপরে বলছে এই ভারী অংশের নাম দিল কি, এই যে যেখানে সব সীমাবদ্ধ থাকে তার নাম দিল কি, নিউক্লিয়াস। কি নাম দিল? তারপরে বলছে যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ধনাত্মক চার্জ, ধনাত্মক মানে প্লাস চার্জ, মানে প্লাস প্লাস চার্জটা এই নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে কি করে, ঘুরপাক করে, বুঝতে পারলে আমার কথাটা? আর পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষাকে বলা হয় কি, রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। তারপরে আসবে নিলস বোর। কে আসবে?
তো বুঝতে পারছি বিজ্ঞানীদের নাম মনে থাকলো তো। রাদারফোর্ডের পরে আসলো কে? নেলস বোর। এটি তো রাদারফোর্ড বলে দিল, ঠিক আছে, তোরা মুখস্থ করে নিবি এটা, ঠিক আছে। নেলস বোর, হ্যাঁ, তারপরে আসবে কে? নেলস বোর। এবার নেলস বোর কি না এই পরমাণুর চিত্র দেখবে, দেখে নে। নেলস বোর পরমাণু যা বললেন আমরা মনে নেবো। দেখ এই ধরনের এটা ছোট আছে। দেখ কি রে, লাস্টের লাইনে 8টা থাকে তো লোটো, নালে দুটো আর ভাঙিয়ে বেটি। হ্যাঁ, ওটা পড়াটা আমি পড়ছি তো, দাঁড়া না। আগে আমরা জ্বর থেকে শিকড় থেকে পড়ি জিনিসটা, ওটা এখনই না, ঠিক আছে। লাস্টে 8টা থাকবে, কারো কাছ থেকে নিবে। কেন ভুলে গেছে? কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। ইংলিশ পরীক্ষা আছে তো, ইংলিশ পড়ি না, ঠিক আছে। যা দেখ 3টা মোলের এই নেলস বোর, এটা কে বললো বলতো? নেলস বোর 3টা মোলের চিত্র আঁকো, ঠিক আছে। একটা হাইড্রোজেন, একটা কার্বন আর অক্সিজেন, ঠিক আছে। হাইড্রোজেন আর কার্বন আর এখানে প্লাস কে প্রোটন দিয়েছে। প্লাস মানে কি রে? প্রোটন। আর এই যে ই যে আছে, এগুলো ই, এই যে এখানে এগুলো হচ্ছে কি? ইলেকট্রন। ইটা হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রন প্লাসটা হচ্ছে কি? প্রোটন। আর মাইনাসটা হচ্ছে কি? নিউট্রন, ঠিক আছে। এই 3টা জিনিস আছে, দেখ। হ্যাঁ, নিউট্রন আধান বিহীন, ও আধান থাকে না, ঠিক আছে। তো প্লাস দিয়ে প্রোটন, মাইনাস দিয়ে ইলেকট্রন এবং তোর নিউট্রন। নিউট্রন তো কিছু থাকে না, নিউটনটা ফাঁকা, ঠিক আছে। নিউটনটা ফাঁকা, ঠিক আছে। নিউটনটা ফাঁকা। তো নিউক্লিয়াসে এবার দেখ, তোরা বুঝতে পারবি ছবিতে, দেখ যে +6 মানে কি রে? 6টি প্রোটন নাকি? এই এখানে ভালো করে বুঝ কিন্তু। +6 মানে কি রে? 6টি প্রোটন। আর -6 মানে কি? 6টি নিউট্রন। আর দেখ তোরা ভালো করে দেখ, এখানে যে ইলেকট্রন গুলো ঘুরপাক করছে 6টাই আছে, দেখ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এখানে দেখ 8টা আছে, মানে 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, এবং 8টা কি আছে? মানে 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে, এবং 8টা ইলেকট্রন ঘুরপাক করছে, দেখে নে তোরা, ঠিক আছে। আর কোথায় রে? হ্যাঁ, এটা তো কিছু ফাঁকা থাকবে এখানে। নিউটনটা আধানবিহীন। তো এর দেখ, এই নিউক্লিয়াসে একাধিক প্রোটন, ভালো করে বুঝবি, নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসঙ্গে থাকতে পারে, কারণ এখানে নিউক্লিয় বল নামে একটি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, যেটি বিকর্ষণ বল অপেক্ষা মানে জোরালো অনেক হয়। দেখ একটা জিনিস, দেখ
একটা জিনিস তোরা ভাববি, স্যার এখানে যে প্রোটন গুলো আছে, ধরো এখানে অনেকগুলো প্রোটন কণা আছে, এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা প্রোটন, এটা এই প্রোটন অনেকগুলো কণা আছে, ধরলে 8টা প্রোটন আছে, ঠিক আছে, 8টা প্রোটন কণা আছে। তো এরা সবাই মিলে একসাথে কিরকম আছে, আমরা তো জানি প্লাস আর প্লাস আধান কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক কিনা, বিকর্ষণ করে না, এবং প্লাস আর মাইনাস পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তো এই যে, ওই এদের যে বিকর্ষণটা, এরা তো বিকর্ষণ করছে, একটু সামান্য বিকর্ষণ করছে তো নাকি, খুব অল্প করে, এর যে বিকর্ষণটা আকর্ষণের তুলনায় খুব কম। এটাই বলেছে যে কি বলেছে যে নিউক্লিয়াসে একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পারে, কারণ এরা নিউক্লিয় বল, একটা কি আছে, বল আছে, কি আছে, নিউক্লিয় বল নামে একটি শক্তিশালী আকর্ষণ বল কাজ করে, যেটি বিকর্ষণ থেকে তোর অপেক্ষা অনেক জোরালো, বিকর্ষণ থেকে কি অনেক জোরালো। যেরকম দেখ এখানে এই যে একটা পরমাণু, ঠিক আছে, এখানে যদি প্রোটন থাকে, নিউট্রন থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, এরা কিন্তু আকর্ষণ করে না, করে তো নাকি। এই যে এখানে নিউক্লিয়াস আছে, এখানে আছে বাইরে ইলেকট্রন আছে, ঠিক আছে, এ কিন্তু দুজনকে পরস্পরকে আকর্ষণ করবে, কারণ তো প্লাস আর মাইনাস আকর্ষণ করবে, কি করবে, প্লাস মাইনাস কি করবে, আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণটা, এদের যে মধ্যে বিকর্ষণটা, বহুত তফাৎ আছে, বুঝতে পারলি, ওই জন্য ঠিকঠাক করে তোর বুঝে যায় না ব্যাপারটা। তো মোলের পরমাণু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলছি, যে মোলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত এই যে একটা মৌল আছে, ধরুন এখানে এটা ধরলে হাইড্রোজেন মৌল আছে, এর একটাই কিন্তু প্রোটন ভিতরে আছে, আর একটা ইলেকট্রন কি বাইরে আছে। এই বাইরের যে ইলেকট্রনটা এবং ভিতরের যে প্রোটনটা, এটাকে আমরা কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক বলবো, ঠিক আছে, বা পারমাণবিক ক্রমাঙ্ক বলবো, বা পারমাণবিক সংখ্যা বলবো, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলি। তো মোলের মধ্যে প্রোটন সমান সমান কি রে বাবু বলতো, ইলেকট্রন, ঠিক আছে, এই প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কি থাকে, সমান থাকে, কি থাকে, সমান থাকে। আর এটাকে আমরা কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক বলবো, কি বলবো, পরমাণু। তো মোলের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলবো, পারমাণবিক ক্রমাঙ্ক বলবো। প্রোটন সংখ্যাকে কি বলবো, পারমাণবিক সংখ্যা বা পারমাণু ক্রমাঙ্ক বলবো, কি বলবো, ভালো করে মুখস্থ করবো। কিন্তু আমি বারবার দেখুন এই যে এই ভাষাটা ফের বলবো, পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা কি রে, তখন যখন পারবি না তখন কিন্তু খুব খারাপ হবে। পরমাণু ক্রমাঙ্ক মানে কি বলতো, পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে কি, হেলান কেন দিচ্ছিস, হেলান 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 কেন দিচ্ছিস, পরমাণু ক্রমাঙ্ক মানে কি বলতো, প্রোটন সংখ্যা বা কি রে, ইলেকট্রন সংখ্যা। আমি বললাম না প্রোটন আর নিউট্রন ইলেকট্রন সমান থাকে, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে দেখ, এই যে একটা পরমাণু আছে, এর পরমাণুর মধ্যে কি আছে বলতো, প্রোটন প্লাস নিউট্রন থাকে, ঠিক কিনা। আর প্রোটন সংখ্যা যেটা থাকে, ইলেকট্রন সংখ্যা যেটা থাকে, আমরা জেনে নিলাম। প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে আমরা কিভাবে পরমাণু ক্রমাঙ্ক বলবো, এই যে প্রোটন এবং নিউট্রন যে যুক্ত হয়েছে কিনা, এটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস বলবো বা ভর সংখ্যা বলবো, ঠিক আছে। এই প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা বলবো। এই এই কেন্দ্রটাকে তো নিউক্লিয়াস বলবো, এটা কি বলবো, ভর সংখ্যা। পারলি বুঝতে, এটাকে আমরা কি বলবো, বুঝতে পারছিস কি আমার কথাটা। তো প্রোটন এবং নিউট্রনের যে মধ্যখানে যে জিনিসটা আছে, এটাকে আমরা কি বলবো, ভর সংখ্যা বলবো। আর প্রোটন এবং ইলেকট্রনের যে প্রোটন, পরমাণুর মধ্যে প্রোটন যেটা থাকে, ইলেকট্রন যেটা থাকে, ঠিক আছে, প্রোটন সমান সমান ইলেকট্রন, আর এটাকে আমরা কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক বলবো, ঠিক আছে, কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। কি হয়ে গেল, এখন কোনো গল্প নাই তো, দাঁড়া ওদেরকে বলে আসে 10 মিনিট দাঁড়াতে। আজকে তোদের এই ভর সংখ্যা পর্যন্ত থাকলো, ঠিক আছে, তার তারপরে কিন্তু তোকে আসতে বললাম রে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোরা এই দুটো পুরো দাগিয়ে নে, হ্যাঁ।